শহর ছেড়ে ঘন্টা দুয়েকের পথ পেরিয়ে একটা গ্রামে এসেছে ওরা। পুরো গ্রাম মোটামুটি ঘুরে দেখা শেষ। প্রচন্ড সুন্দর একটা গ্রাম, যেদিকেই চোখ যায় সবুজের সমারোহ। ধান ক্ষেতের মাঝখান দিয়ে মাটির রাস্তা গেছে গ্রামের ভিতরে যাওয়ার জন্য। একটা রিক্সা বা ভ্যান যাওয়া আসার মতো রাস্তা। রাস্তার দুই ধারে সারি সারি সুপারি খেজুর তাল গাছ দাঁড়িয়ে আছে। ওরা এখন গ্রামের শেষ প্রান্তে যাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে একটা বড় মেলা বসেছে। এই মেলা স্থায়ীকাল 3 দিন, তার মাঝে 2 দিন চলে গেছে, আজই শেষ দিন। ওরা ঠিক করেছে মেলায় ঘুরবে। শহরের মেলায় তো সব এলাহি আয়োজন থাকে, চোখ লাগানো সুন্দর হলেও তেমন তৃপ্তি মেলে না। গ্রামের মেলায় নিশ্চয়ই গ্রামের মতোই সাধারণ, কিন্তু অতীব সুন্দর হবে। ওরা আগে কখনো গ্রামের মেলায় আসেনি, তাই আজ সুযোগ পেলে হাতছাড়া করতে চাইলো না। ছোট বড় সকলেই মেলায় ঘোরাঘুরি করছে। নাগরদোলায় উঠে বাচ্চা কাচ্চা বড়রা হই হুল্লোড় করছে। প্রতিটা দোকানে ভিড়, বিশেষ করে চুড়ির দোকানে পা ফেলার জায়গা নেই একদম। জিমিন জেনি খেলে টুলে মেলার ভিতরে চুড়ি দেখতে ঢুকেছে। এমন কোনো মেয়ে নেই যার চুড়ি পছন্দ হয়নি, যে চুড়ি দেখলে কিনতে চাইবে না। জিমিন জেনি তেরও ব্যতিক্রম না। ইয়োনো কালো রঙের রেশমি চুড়ি তুলে ধরে যত্ন সহকারে জেনি হাতে পরিয়ে দিচ্ছে। জেনি এক ধ্যানে ইয়োনোর দিকে তাকানো। এই মুহূর্তটাকে স্মরণীয় করতে দ্রুত ফোন বের করে ছবি তুলল। জিমিনও এক মুঠো চুড়ি নিয়ে হাতে পড়েছে। হাতে তুলে নিল নীল রঙের রেশমি চুড়ি। চুড়ি পেয়ে তিনজনে বেশ খুশি। চোখ আটকে যায় এক মুঠো কালো চুড়িতে। কালো স্টিলের উপর ডার্ক সিলভার কালারের চুড়ি, কিছুটা কারুকার্য করা। তারপর আবার বেশ কটা কুচকুচে কালোর পুঁতি বসানো। পুরো চুড়িটা ঘুরে এভাবে কাজ করা আছে। রেশমি চুড়িগুলো হাত থেকে খুলে প্যাক করে দিতে পারলো। তারপর কালো চুড়িটা হাতে পড়ে। আরো কিছু কেনাকাটা করে দাম দিয়ে সরে এলো চুড়ির দোকান থেকে। এবার ফুচকা স্টলে বসেছে ওরা। এখানে অনেকটাই ভিড়, অর্ডারের জন্য লাইন লাগিয়েছে অনেকে। জিমিনি বলে, এই চল না, এতক্ষণে আমরা নাগরদোলায় চলে আসি। খাও আপু, তুমি আমার মনের কথাটা বলেছো। বেশ খুশি হয় জিমি, কিন্তু নাকচ করতে আমি উঠবো না। ইয়ানো ব্রকুচকে তাকাই। কিন্তু কেন? ভয় লাগে আমার। তোরা যা, আমি এখানেই বসছি। চল না দোস্ত, তুই ছাড়া জমবে না আমার। বেশ অনুরোধের পর রাজি হয়। তারপর সবকিছু শেষে খাওয়া দাওয়া করে চারজনের ছবি তুলে বাড়ি ফেরে। বাসায় ফিরতে ফিরতে মকবিলের আজান দিয়ে দিয়েছে। আজানের 10 মিনিট বাদে বাসায় ঢুকে আর জিমি চিরমুড়ি বাসায় ঢুকেছে। কারণ জাঙ্কুক তো 8টার আগে বাড়ি ফেরে না, তাই জাঙ্কুকের বকুনি ধমকি নিয়ে কোনো চিন্তাই নেই। তবে খানিকটা চিন্তিত হলো মিসেস জিনের উপর। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল মিসেস জিন। অবাক করার বিষয়, কিছু বললেন না। প্রশ্ন না করে দরজা খুলে দিয়ে কিচেনে চলে গেল। তার মানে আজ বকুনি খেতে হবে না, এই ভেবে নাচতে নাচতে দুজনেই উপর চলে গেল। নিজেদের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। গুনগুন করে গান গাইছিল। পিছনে ঘুরতেই গান বন্ধ হয়ে গেল। ভয়ে খানিকটা পিছিয়ে গেল। ভয়ে শুকনো ঢোক গেল জাঙ্কুকে ঘরে দেখি। এক পলক ঘড়ির দিকে তাকালো। 8টা বাজতে এখনো 1.5 ঘন্টা বাকি। তাহলে আজ এত তাড়াতাড়ি বাসে কেন? তাহলে তো আজ রক্ষে নেই। জাঙ্কুক বিছানায় আয়েশ করে বসে আছে। আরে আসুন ম্যাডাম, আমার কাছে আসুন। আপনার জন্যই তো গত 1 ঘন্টা যাবত অপেক্ষা করছি আমি। দাঁড়িয়ে বললেন যে পা কি চলছে না আমাকে দেখে? বাসায় এখন আমি কেন? এইরকম প্রশ্ন যাচ্ছে বুঝি? এবার আমতা আমতা করতে শুরু করে। না মানে হয়েছে কি? জাঙ্কুক 2 হাঁটুতে ভর রেখে 2 হাতে নিজের গাল ধরে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ বলো, কি হয়েছে? কি বলবে ভেবে না পেয়ে চট করেই বলে ফেলে, আমাদের বাসায় গিয়েছিলাম। আম্মু ছাড়তেই চাইছিল না কিছুতে, আমি জোর করে চলে এলাম। আপনি তো আবার আমাকে ছেড়ে থাকতে পারেন না। আমাকে জড়িয়ে ধরে না শুনে আপনার তো আবার ঘুমই হয় না, তাই চলে আসলাম। এক নাগারে কথাগুলো বলে শ্বাস ফেলল। ইনোসেন্ট হাসি দিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, যেন এই মুহূর্তে বলা কথাগুলো একমাত্র সত্যি কথা। জাঙ্কুক বেশ মনোযোগ সহকারে সবটা শুনল। তারপর উঠে দিকে এগিয়ে গিয়ে এক টানে থেকে দেওয়ালের সাথে চেপে ধরে। এক হাত দিয়ে নিজের জামা খামচে ধরে রেখেছে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে, তোমার ফোনের লোকেশন অন করা, আর সেটা যে আমার ফোনের সাথে কানেক্টেড তা মেবি তুমি ভুলে গিয়েছিলে। এবার শুকনো ঢোক গেলে, আসলেই ভুলে গিয়েছিল। জাঙ্কুক বাজ খাই গলা চেঁচিয়ে বলে, মিথ্যে বলা আমি পছন্দ করি না, জানো না তুমি?
জেনে বারবার মিথ্যে কেন বলো? মানে আমার অনুমতি ছাড়া বাসা টু ভার্সিটি বাদে অন্য কোথাও যেতে বারণ করেছিলাম তো আমি, মনে নেই সে কথা? আমি চুপ, একদম চুপ। এত সাহস হয় কোত্থেকে কাউকে কিছু না জানিয়ে শহর ছেড়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার? এত সাহস কোত্থেকে পাও তুমি? তোমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিচ্ছি আমি। ওয়েট। কেঁপে উঠল তে। লোকটা ভীষণ চটে আছে, এই মুহূর্তে কিছু বললে হিতের বিপরীত হবে। তে আমতা আমতা করতেই জাঙ্কুক শক্ত হাতে দিয়ে দুই বাহু চেপে ধরে বলে, কাল থেকে ভার্সিটিতে আমি দিয়ে আসবো, আর ক্লাস শেষে নিয়ে আসবো আমি। দুজনে একদমই পাকনামি করার চেষ্টা করবে না, নয়তো গার্ড রাখতে বাধ্য হব। কথাগুলো বলেই তেকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিল জাঙ্কুক। টুপ করে দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো তের গালে, যা জাঙ্কুকের চোখে এলো না। তড়িতের গতিতে তের সামনে গিয়ে আবারও চেপে ধরলো তের বাহু, দাঁতে দাঁত চেপে আবারও বলে, ডোন্ট ক্রাই। তুমি ভালো করেই জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। চুপ করো, কান্না অফ করো। যাও শাওয়ার নিয়ে আসো, চোখ দিয়ে আর এক ফোঁটা পানি পড়লে খুব খারাপ হবে। কথাটা বলে তেকে ছেড়ে দিল। তারপর বিড়বিড় করে বলতে শুরু করে, দোষ করবে নিজে আর বউকে ভ্যা ভ্যা করে নাকের জল চোখের জল এক করে ফেলে। ভালো করেই জানে কিনা যে ম্যাডামের চোখের জল আমার সহ্য হয় না, তাই বারবার এটাতে হাতিয়ার বানিয়ে পার পেয়ে যায়। কিন্তু এখন থেকে আর একদম সেটা হবে না। জাঙ্কুকের কথাগুলো বিড়বিড় করে বললেও তা কর্ণগোচর হলো তের। চোখ মুছে চুপচাপ কাবার থেকে জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বুঝলো তার সাহেব ভালোই রেগে আছে, এখন বেশি ঘাটানো যাবে না, পরে ঠিক রাগ ভাঙিয়ে নেবে। তে শব্দ করে ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল। জাঙ্কুক সেদিকে তাকালো একবার। এই মেয়েটাকে একটু বকাও যায় না, অমনি রেগে অভিমানে গাল ফোলাবে। জাঙ্কুক তপ্তশ্বাস ফেলে ল্যাপটপ নিয়ে বসে। অফিসের কিছু কাজ পেন্ডিং এ আছে এখনো। তে শাওয়ার নিতে নিতে সেগুলো খানিকটা এগিয়ে রাখা যাবে। শাওয়ার নিয়ে তে বেরিয়ে সোজা নিচে চলে গেল। জাঙ্কুক এক পলক তাকালো ওর দিকে, কিছু বলল না। ও নিজের কাজে মনোযোগ দিল। আবার মিসেস জিন সাথে সবকিছু হাতে হাতে করছে তে। রাতের খাবার সময় ঘনিয়ে এসছে। হাতের কাজ শেষ করে জিমিনের ঘরের দিকে পা বাড়ালো তে। প্রতিমধ্যে দেখা হলো আয়ের সাথে। আয়ুতের আগাগোড়া দেখে তাচ্ছিলের হাসি দেয়। কিভাবে বশ করেছো আমার জাঙ্কুককে? তোমার থেকে কোনো অংশে কম সুন্দরী না তো আমি, বরং একটু বেশি। তাহলে জাঙ্কুক আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে তোমায় বিয়ে করলো কি করে? তাবিজ টাবিজ করেছো নাকি? নাকি বিয়ের আগে সোজা বিছানায় নিয়ে? আয়ের কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই চড় বসালো ওর গালে। আয়ু গালে হাত দিয়ে রাগীভাবে তাকালো তের দিকে। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হলো আমায় চড় মারার? কথাগুলো বলে আয়ু তেকে চড় মারার জন্য হাত ওঠাতে আয়ুর হাত মুছতে দাঁতে দাঁত চাপে। তে বলে, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, এটা আমি জানি, কিন্তু আপনি যতবার আমাকে আর আমার হাজবেন্ডকে নিয়ে নোংরা কথা বলবেন ঠিক ততবারই আমার হাত উঠবে আপনার উপর। আয়ুর ছেড়ে দিল। আয়ু আবারও কিছু বলতে গেলে তে বলে, কি যেন বললেন? আপনি আমার থেকে বেশি সুন্দরী, তবুও জাঙ্কুক কেন আপনাকে ভালো না বেশি আমাকে বাঁচতে গেল? জানতে চান এটা? বাহ্যিক সৌন্দর্যে কিছু হয় না। আপনি বাইরে থেকে অনেক সুন্দরী হলেও আপনার ভিতরটা করছে একদম নোংরায় ভরা, যার কারণে আপনি আজ এসব নোংরা ওয়ার্ড ইউজ করছেন। ভালোবাসাটা বাহ্যিক সৌন্দর্য দেখে হয় না, মনের মিল লাগে, সুন্দর মন মানসিকতা লাগে, যা আপনার মাঝে নেই। কথাগুলো বলে চলে আসতে নিলে আবারও পিছিয়ে আয়ুর সামনে গিয়ে দাঁড়ায়। আয়ুকে আবারও বলে, নেক্সট টাইম আপনাকে যেন একদম আমার বরের পাশে না দেখি, নয়তো এরপর আরো খারাপ হবে, মাইন্ড ইট। কথাগুলো বলে হনও নিয়ে জিমিনের ঘরে চলে গেল। রাগে ফুঁসছেও। আয়ুর এইরকম বাজে ওয়ার্ড শুনে তে আরো রাগে শরীর রিরি করছে। ইচ্ছে করছে মেয়েটাকে খুন করে ফেলতে। জিমিন তের কাঁধে হাত রাখে। তে বলতে নেই, দেখ ওই আয়ুর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমি, এই টপিক তুলতে চাই না, ভুলে থাকতে চাই। তোর কাজিন ওসব নোংরা ওয়ার্ডস মনে করতে চাই না আমি। জিমিন কিছু না বলে জড়িয়ে ধরলো তেকে। জিমিনের সামনেতে পেয়ে তে হু হু করে কেঁদে ফেললো। জিমিন তার পিঠে হাত বোলায়। কাঁদিস না দোস্ত, আয়ু আপুর হয়ে আমি ক্ষমা চাচ্ছি, প্লিজ মন খারাপ করিস না। তে চোখের পানি মুছে ফেলে। সব দোস্ত তোর ভাই, উনি কেন আমাদের বিয়ের বিষয়টা জানায়নি সকলকে? আর সেদিন আয়ু আপু ওনাকে প্রপোজ করার পর কেন কিছু বলেন না, জড়িয়ে কেন রেখেছিলেন? সেদিন অ্যাকসেপ্ট না করলে বা রিজেক্ট করে দিলে সরাসরি হতো নাকি? তাহলে
দরজার বাইরে দাঁড়িয়ে এসব কথাগুলো শুনে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল জাঙ্কুক। দেখে আয়ু এত বাজে বাজে কথা শুনিয়েছে জেনে রাগে ওর আয়ুকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছে করছে। রেগে মেগে সরে গেল ওখান থেকে। আয়ুর ঘরে গিয়ে দেখলো আয়ু উপর হয়ে শুয়ে কাঁদছে। জাঙ্কুক একটানে আয়ুকে দাঁড় করালো। আয়ু জাঙ্কুককে দেখতে পেয়ে হামলে পড়লো জাঙ্কুকের বুকে। জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জাঙ্কুক জানো ওই মেয়েটা আমাকে মেরেছে। জাঙ্কুক ধাক্কা দিয়ে আয়ুকে নিজে থেকে সরিয়ে দেয়, চিৎকার করে বলে, যাকে তুই ওই মেয়েটা বলে সম্বোধন করছিস সে আমার বিয়ে করা বউ, ভাবি হয় তোর। আমার নিয়ে কথা বলতে পারলে বলবি, নয়তো কথা বলার দরকার নেই তোর। জাঙ্কুক তুমি? জাঙ্কুক আয়ুর গাল চেপে ধরে। তোর সাহস হয় কি করে দেখি ওইসব বলার? ভালোবেসে বিয়ে করেছি আমি ওকে, তুই আমার ভালোবাসাকে অপমান করিস কিভাবে? হও। জাঙ্কুকের ধমকে কেঁপে উঠলো আয়ু। জাঙ্কুক আবারও বলে, তুই এই বাড়িতে থাকবি না, কাল ঘুম থেকে উঠে যেন তোকে আর এই বাড়িতে আমি না দেখি। এখনই ব্যাগপত্র গুছিয়ে রাখবি, সকাল হলে কেটে পড়বি এখান থেকে। কথাটা বলেই দরজা অব্দি গিয়ে আবার থেমে গেল জাঙ্কুক। আয়ুর কাছে এসে আবারও বলে, না যাবি না, অনেক কিছু দেখার আছে তো, তাই না? আমাদের হলুদ বিয়ে বাসর সেসবের কিছুই তো দেখিসনি, শুধু আমাকে আর তুইকে এক ঘরে থাকতে দেখেছিস। এখন সবকিছু দেখাবো তোকে, হলুদ বিয়ে বাসর সবকিছুর আয়োজন তুই নিজে হাতে করবি জিমিন আর ওদের সাথে। তারপর সব মিটে গেলে বিদায় হবি এখান থেকে। জাঙ্কুক যেতেই আই দরজা আটকে রুমের ফ্লোরে বসে পড়ে কাঁদছে। ও সত্যি ভালোবেসেছিল জাঙ্কুককে, তাই তো হুট করে জাঙ্কুকের বিয়ের কথাটা মানতে পারছে না। যাতা বলে ফেলেছে দেখে, কিন্তু ও কি করবে? ও তো জাঙ্কুককে ভালোবাসে, অনেকটা ভালোবাসে। এই রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। জাঙ্কুক ওর সাথে কথা বলতে চাইলেও বলতে পারলো না। এর কথা বলার কোনো স্কোপই দেয়নি। জাঙ্কুক দেখে টেনে নিজের দিকে ঘোরালো, দুই হাতে দিয়ে গাল স্পর্শ করে নরম স্বরে বলে, কথা বলছো না কেন? অন্যের কথাই কেন মন খারাপ করেছো? তুমি প্রতিবাদ করেছো তো, সাথে আমিও। তাহলে এরপরেও আমার উপর রেগে থাকার কারণ জানতে পারি? কোনো মানে হয় এর? তে কিছু বলো না। জাঙ্কুক তীর কপালে কপাল ঠেকায়। আমায় কষ্ট দিচ্ছ কেন? আমি তো ভালোবাসি তোমায়। আমি কাউকে কষ্ট দিচ্ছি না, সব দোষ আপনার। আপনি কেন সবাইকে জানানি আমাদের বিয়ের কথা? কেন সেদিন বিয়ের জন্য এত তাড়াহুড়ো কেন করেছিলেন? কথা ছিল তো পরে বিয়ের অনুষ্ঠান করে এই বাড়িতে পা রাখবো আমি। নিজের জেদি আমাকে তার আগে কেন বাড়িতে নিয়ে এলেন আপনি? আর সব জেদ আপনি করেছেন, তাহলে সবাইকে জানাননি কেন? সবাইকে জানানোর ব্যাপারটা কেন বিয়ের অনুষ্ঠানের জন্য রেখে দিয়েছিলেন? আর সেদিন আয়ু প্রপোজালটা অ্যাকসেপ্ট বা রিজেক্ট না করে কেন আপনি ঝুলিয়ে রেখেছিলেন? আপনি ওর থেকে কেন সময় নিয়েছিলেন? ও তো ভেবেই বসেছে ওকে আপনি ভালোবাসেন বলে সময় নিয়েছেন। কেন করেছেন এমন? আমাকে জেলাস ফিল করার জন্য? করে কি লাভ হলো? সেদিন যদি সরাসরি ওকে বলে দিতেন তাহলে আজকে এইসবের কিচ্ছু হতো না। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার আজ নোংরা কথা শুনতে হয়েছে। আমি এত কিছু ভাবিনি তে। আয়ুর বাবা মা সবাই জানতো। আমি ভেবেছি আয়ু নিজেও জানে আমাদের বিয়ের ব্যাপারটা। আমি সেদিন সামনাসামনি ওকে বলিনি, এই কারণে যে ও কষ্ট পাবে। আর তোমাকেও দেখানোর কিচ্ছু ছিল না, ভেবেছিলাম পরে সময় করে বলে দেব, কিন্তু তার আগেই ও চলে যায়। আর তোমার সব কিছু মেনে নিয়েও হঠাৎ পাল্টে যাওয়াতে ওই কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার। আমি তো তোমায় ভালোবাসি। তাহলে এবার জাঙ্কুকের হাত ঝাড়া মেরে ফেলে দিয়ে সরিয়ে নিল নিজেকে। জাঙ্কুকের কলার চেপে ধরে। ভালোবাসি? কি দেখে ভালোবাসে? আমি তো ওই আয়ের মতো তো সুন্দরীও না। আয়ুকে রিজেক্ট করে আমাকে কেন ভালোবাসলেন? আমার জানা মতে আমি সেদিন আপনাকে না শরীর দেখিয়েছি, না বিয়ে করার আগে বিছানায় যান না যান, ওই আয়ের কাছে যান আপনি। ও আপনাকে ভালোবাসে, ওকে বিয়ে করুন, ছেড়ে দিন আমার। জাঙ্কুক এবার রেগে গিয়ে এক থাপ্পড় মারল তেকে। তে গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের চোখ ভীষণ লাল হয়ে আছে, রাগে রীতিমতো থরথর করে কাঁপছে ছেলেটা। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে তের দিকে। এই প্রথম জাঙ্কুক ওর গায়ে হাত তুলল, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করে, আপনি আমাকে মারলেন? হ্যাঁ মারলাম। আয়ুর মতো
একই ওয়ার্ডস তো এখন তুমি নিজেও ইউজ করছো। আমি একবারও বলেছি যে বিয়ে করার আগে তোমায় ইউ নোংরা কথা শুনিয়েছে তোমায়, এই যে তুমি হার্ট হয়েছো আই নো, কিন্তু তুমি বা আমি কেউই তো ছেড়ে দিইনি ওকে। এখন ওর ওপর রাগ দেখিয়ে আবার এইসব ফালতু কথা কেন তুলছো তুমি? আমার ভালোবাসা চোখে পড়ছে না তাই না? ওর নোংরা কথাগুলোই মাথায় ঘুরছে। আর কি বলে তোমাকে ছেড়ে দেওয়ার কথা? ইহকালে কেন, পরকালেও যদি আমার কোনো ক্ষমতা থেকে থাকে তা আমি তোমায় ছাড়বো না। ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি, বিয়ে করিনি, সাহস হয় কি করে ছেড়ে দেওয়ার কথা বলে? আর একদিন যদি শুনেছি তো জানে মেরে ফেলবো। তে কিছু না বলে উঠে চলে যাচ্ছিল দরজা খুলে। জাকব দ্রুত উঠে গিয়ে তেকে ভেতরে নিয়ে সেই দরজা আটকে দিয়ে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ওকে। তে বারবার ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। জাকব তের ঘাড়ে থুতনি রেখে তারপর বলে, বউ সরি, মাথা ঠিক ছিল না। তোমার ওসব কথা শুনে মাথায় রক্ত চেপে গেছিল, প্লিজ রাগ করো না। তে তখনও চুপ করে রইল। জাকব তে দুই গাল ধরল। জাকবের চোখ দুটো লাল হয়ে আছে, চোখে পানি টলমল করছে। নরম স্বরে বলে, সরি বউ, আমি তোমায় আঘাত করেছি রাইট? ওয়েট। এই বলে জাকব দেওয়ালে নিজের হাতে পাঁচ মারতে লাগলো। তে ছুটে গিয়ে জাকবের হাত ধরে বলে, পাগল হয়ে গিয়েছেন, কিসব করছেন? এই হাতে মেরেছি না তোমায়? আয়নায় দেখো নিজেকে, গালে থাপড়ে দাগ বসে গেছে, তোমাকে আঘাত করেছি আমি। বলে আবারও পাঁচ মারতে গেলে তে গিয়ে দাঁড়ায় দেওয়ালের সামনে। ভয়ে চোখ বন্ধ করেছে তে। জাকব তের কপাল বরাবর হাত নিয়ে গিয়ে থেমে গেল। হাত নিচে নামিয়ে তেকে এক টানে নিজের কাছে এনে জড়িয়ে ধরল। তে দুই হাতে জাকবকে শক্ত করে জড়িয়ে ধরেছে। পিঠের শার্ট খামচে ধরে কেঁদে দিল। আপনি থাপ্পড় মারলেন, আমার কষ্ট হয়নি জাকব, কিন্তু আমাকে ওসব, সরি বউ, আমার জন্য তোমাকে ওসব শুনতে হয়েছে, প্লিজ ফরগিভ মি। তে কিছু বলল না, নাক টেনে যাচ্ছে শুধু। জাকব তের মাথায় চুমু খায়, তারপর বলে, এবার সবাইকে জানানোর পালা, পুরো শহর জানবে আমাদের বিয়ের কথা। আমি চাই না আর কেউ আমার বউকে আঘাত করে কোনো কথা বলুক। কারোর কটু কথার জন্য আমার বউয়ের চোখে পানি পড়বে তা আমি চাই না, আর ওরমটা কখনো হতে দেব না আমি। কথাগুলো বলে শক্ত করে জড়িয়ে ধরল তেকে, নিজের সাথে মিশিয়ে নিল। তে জাকবের বুকের সাথে লেপ্টে রইল, হেঁচকি তুলছে বারবার।